আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, পঞ্চম শ্রেণীর শতকরা অঙ্ক নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। দেখেন, এখানে লেখা আছে শতকরা। ডানের বড় ক্ষেত্রটি 100টি ছোট ক্ষেত্রে বা ঘরে ভাগ করা হয়েছে। এই 100 ঘরের মধ্যে 15টি ঘর রং করা হয়েছে। তাহলে দেখা যায় রং করা ঘরগুলোর বড় ক্ষেত্রটি 15/100 অংশ। উপরের শেষ লাইনের হর 100 এবং 15/100 ভগ্নাংশটিকে পড়া হয় প্রতি শতে, অর্থাৎ প্রতি শতকে 15 বা শতকরা 15, একে লেখা হয় 15%। এখন আমরা এখানে চলে আসি যে লক্ষ্য করি, শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। শতকরা একটি ভগ্নাংশ যার হর 100। শতকরার হর সবসময় কি হবে? 100 হবে। এখানে উদাহরণ দেওয়া আছে যে 4/5কে শতকরায় প্রকাশ করো। তাহলে শতকরায় প্রকাশ করতে হলে হরকে অবশ্যই কি করতে হবে? হরকে অবশ্যই 100 বানাতে হবে। তাহলে একটু লক্ষ্য করেন, বলা হচ্ছে 4/5কে শতকরায় প্রকাশ করেন। তাহলে শতকরা মানে আমরা জানি, কেবলই পড়লাম 100। তাহলে হর কত করতে হবে? 100 করতে হবে। হরকে যদি আমরা 100 করতে হয় তাহলে 5কে 20 দ্বারা গুণ করবো। 5 20 সঙ্গে 100, তাহলে হর কত হলো? 100 হলো। ঠিক একইরকমভাবে নিচে 100 যত সংখ্যা গুণ করবো উপরেও তত সংখ্যায় গুণ করতে হবে। তাহলে দেখেন, নিচে কত হলো? 100, উপরে কত হলো? 80। এটাকে পার্সেন্টের শতকরায় প্রকাশ করলে কি হবে? 80%। প্রশ্ন আসতে পারে যে এই পার্সেন্টটা কোথা থেকে আসলো? 100 মানেই শতকরা, আর শতকরা মানেই পার্সেন্ট। তাহলে আমরা দেখেন, এই অঙ্কটা যখনই বুঝতে পারছি, পরবর্তী অঙ্কগুলো আমরা সহজেই বুঝতে পারবো। 2 নম্বর অঙ্কে দেখেন, এখানে দেওয়া আছে যে 13/25কে শতকরায় প্রকাশ করো। তাহলে 13/25, তাহলে নিচে হর হতে হবে 100। যখনই হর 100 হতে হবে, কিন্তু এখানে আছে 25, তাহলে অবশ্যই হরকে 100 বাড়াতে হবে। তাহলে 25কে 4 দ্বারা গুণ করলে পরে 100 হয়। তাহলে নিচে 4 দ্বারা গুণ করছে, উপরেও 4 দ্বারা গুণ করতে হবে। তাহলে এখন দেখেন, 4 25 100, 4 13 52, কত পার্সেন্ট? 52%। কিভাবে হলো? 100 মানেই পার্সেন্ট, অর্থাৎ শতকরা। একটা জিনিস লক্ষ্য করেন, দেখেন এখানে লিখে দিয়েছে, লক্ষ্য করি ভগ্নাংশের হর 100 নিয়ে শতকরা করা হয়। অর্থাৎ ভগ্নাংশের হর 100 না হলে পরে শতকরাতে প্রকাশ করা যাবে না। কারণ এখানে দেখেন ছিল 25, এখানে ছিল কত? 5। আমরা কিন্তু ভগ্নাংশে প্রকাশ করতে পারিনি। আগে হরকে 100 বানিয়েছি, তারপরে কত করছি? শতকরায় প্রকাশ করছি। এরপরে দেখেন, এখানে আর একটা অঙ্ক দেওয়া আছে যে 25%কে ভগ্নাংশে প্রকাশ করো। এতক্ষণ আমরা কি করলাম? এতক্ষণ আমরা করলাম ভগ্নাংশকে শতকরায় প্রকাশ, এবং এখন করব শতকরাকে ভগ্নাংশ প্রকাশ। তাহলে 45%, এটা আছে কিসে? শতকরা। এটাকে প্রকাশ করতে হবে ভগ্নাংশে। তাহলে আমাদের কি লিখতে হবে? 45, এই পার্সেন্টের জন্য নিচে হর কত করে দেবো? 100। এটা ভগ্নাংশে প্রকাশ হয়ে গেল। মনে করেন এটা দেওয়া আছে, তাহলে কি করব? এটাকে ভগ্নাংশে প্রকাশ করতে বলছে, তাহলে লিখবো 18। এই পার্সেন্টের জন্য নিচে হর বানাবো 100, প্রকাশ হয়ে গেল। এখন দেখেন, আপনাদের বইতে আর একটা উদাহরণ দেওয়া আছে। সখীপুর গ্রামের লোক সংখ্যা 1280 জন। ওই গ্রামে 40% লোক শিক্ষিত হলে শিক্ষিত লোকের সংখ্যা নির্ণয় করো। কত পার্সেন্ট শিক্ষিত? 40% শিক্ষিত। তাহলে এই পার্সেন্ট মানে কত? 100। তাহলে 100 জনের মধ্যে শিক্ষিত কতজন? 40 জন। এই অঙ্কটা সমাধান করতে হবে। চাইছে কি? ওই গ্রামে শিক্ষিত লোকের সংখ্যা বের করো। তাহলে শিক্ষিত জনটা কোথায় যাবে? শেষে যাবে। 40%, 40%। তার মানে আমাদের লিখতে হবে কি? এটা হলো উদাহরণ 5। উদাহরণ 5।
100 জনের মধ্যে শিক্ষিত 40 জন, অতএব একজনের মধ্যে শিক্ষিত। তাহলে কি করতে হবে? সবসময় মনে রাখবেন নিচে 1 হলে পরে এটা হয় কি, এটা হয় ভাজ্য, এটা হয় কি, এটা হয় কি ভাজক। তাহলে ভাজক সবসময় কোথায় বসে? নিচে। ভাজ্য কোথায় বসবে? উপরে বসবে। এখন বলতেছে যে পড়ে আসলাম যে 1280 জন, গ্রামের লোক সংখ্যা 1280 জন, তাহলে শিক্ষিত লোকের সংখ্যা কত? তাহলে লিখতে হবে অতএব 1280 জন মধ্যে শিক্ষিত, তাহলে 100 নিচে 40। তৃতীয় লাইনে যেটা থাকবে সবসময় সেটা গুণ দিয়ে উপরে লিখতে হবে। তাহলে আমরা দেখেন এখানে সহজেই কাটাকাটি করে দিতে পারি। সহজে 100 কেটে দিলাম, 100 কেটে দিলাম, 100 কেটে দিলাম, 100 কেটে দিলাম, তাহলে থাকে কত? 4 গুণন 128, 4 8টা 32, 32-এ 2 হাতে 3, 4 2 8 আর 1 8 আর 3 11, 1 হাতে 1, 3 4 1 4 1 5, 512 জন। অর্থাৎ 1280 জনের মধ্যে শিক্ষিতের সংখ্যা পেলাম আমরা কত? 1280 জনের মধ্যে শিক্ষিতের সংখ্যা পেলাম 512 জন। এরকম করে আপনারা অসংখ্য অঙ্ক সমাধান করতে পারেন। এরপরে দেখেন উদাহরণ 6। উদাহরণ 6 বলছে একটি কলম 50 টাকায় ক্রয় করে, একটি কলম 50 টাকায় ক্রয় করে 55 টাকা বিক্রয় করা হলো, এতে শতকরা কত লাভ হলো? শতকরা কত লাভ হলো? তাহলে আমাদের আগে জানা দরকার লাভ বা ক্ষতির সূত্র। তাহলে লাভের সূত্রটা আগে দেখেন। লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। মনে করেন একটা জিনিস 100 টাকায় বিক্রি করছে আর কিনেছিল 80 টাকায়, কিনেছিল 80 টাকায়। তাহলে এই বিক্রয় মূল্য যা, সেটা থেকে যদি ক্রয় মূল্যটা বাদ দেওয়া যায় তাহলে কি থাকে? লাভ থাকে। তাহলে লাভের সূত্রটা কি হবে? বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। ঠিক এখানেও অঙ্কটা আমরা যেভাবে সমাধান করতে পারি, এখানে বলছে 50 টাকায় ক্রয় করে 55 টাকা বিক্রি করলো, শতকরা কত লাভ হলো? শতকরা মানে আমরা জানি কত? 100। তাহলে এখানে লিখতে হবে উদাহরণ 6 লাভ সমান সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত? 55 টাকা, ক্রয় মূল্য কত? 50 টাকা। বিয়োগ করলে কত থাকে? 5 টাকা। কয় টাকা লাভ হয়? 5 টাকা। তাহলে লিখতে হবে 50 টাকায় লাভ হয় 5 টাকা, 1 টাকায় লাভ হয়, শতকরা লাভ হয়। শতকরা মানে কত? 100 টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি 50 টাকায় লাভ হয় 5 টাকা, অতএব 1 টাকায় লাভ হয়। তাহলে এটা আমরা কি আগে বলছি, ডান পাশে যেটা থাকবে, এখানে 1 থাকলে ডান পাশে যেটা থাকবে সে হলো ভাজ্য। ভাজ্য কোথায় বসবে? উপরে। এটা হলো কি? ভাজক। ভাজক কোথায় বসবে? নিচে। এত টাকা। শতকরা প্রকাশ করে, শতকরা মানে কত? 100। অতএব 100 টাকায় লাভ হয়। আগের অঙ্কে আমি বলে দিছি যে শতকরা অঙ্কের তৃতীয় লাইনের যে সংখ্যাই থাকুক না কেন গুণ দিয়ে কোথায় বসে? উপরে বসে, অর্থাৎ লবের স্থানে বসে। তাহলে 1 0 1 0, 5 অক্কে 5, 5 অক্কে 5, থাকে কত? 10। অর্থাৎ 100 টাকায় লাভ হয় 10 টাকা।
এটা যারা একটু ভালো বোঝেন তারা কিন্তু মুখে হিসাব করতে পারবেন যে 50 টাকায় 5 টাকা লাভ হলে 100 টাকায় 10 টাকা লাভ হয়। দেখেন আমাদের অঙ্কটা কিন্তু এভাবে সমাধান হয়ে গেল, এভাবে সমাধান হয়ে গেল। এখন দেখেন পরবর্তী উদাহরণটা কি দেওয়া আছে, আমরা পরবর্তী উদাহরণটা একটু দেখি। এখানে কিছু কথা লেখা আছে, একটু খেয়াল করবেন। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়। এটা খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য। ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হলে লাভ হয়, অর্থাৎ একটা জিনিস 20 টাকায় কিনে যদি 25 টাকা বিক্রয় করি তাহলে অবশ্যই লাভ হবে। কারণ কি, কিনেছি আমি 20 টাকায়, বিক্রি করছি 25 টাকায়, তার মানে 5 টাকা আমার লাভ হয়েছে। তাহলে লাভের সূত্র বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আর একটা কথা এখানে দেখেন গুরুত্বপূর্ণ লিখে দেওয়া আছে, লাভ ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। লাভ কিসের উপর? ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। এখানে উদাহরণ 7-এ দেওয়া আছে, দেখেন একটি কলম 50 টাকা ক্রয় করে 46 টাকা বিক্রয় করলে শতকরা কত ক্ষতি হয়। তাহলে ক্ষতির সংখ্যাটাও আমাদের জানতে হবে, ক্ষতির সূত্রটাও আমাদের জানতে হবে। ক্ষতিকে অনেক সময় আমরা লোকসানও বলি, লোকসান মানেই ক্ষতি। দেখেন ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম হলে ক্ষতি বা লোকসান হয়। অর্থাৎ একটা জিনিস যে 20 টাকায় ক্রয় করেছি 15 টাকায় বিক্রয় করেছি, তার মানে কি হলো, 20 টাকায় কিনে 15 টাকা বিক্রয় করলাম, 5 টাকা আমার কি হলো, লস হলো। লস মানে কি, ক্ষতি। তাহলে ক্ষতি বা লোকসানের সূত্র কি হতে পারে? ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্ষতি বা লোকসান ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়। একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখেন, লাভ ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, ক্ষতিও ক্রয় মূল্যের উপরই হিসাব করা হয়। তাহলে আমরা উদাহরণ 7টা একটু সমাধান করতে পারি যে একটি কলম 50 টাকা ক্রয় করে 46 টাকায় বিক্রয় করলে শতকরা কত টাকা ক্ষতি হবে। উদাহরণ 7, ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। তাহলে ক্রয় মূল্য কত ছিল? 50 টাকা, বিক্রয় মূল্য কত ছিল? 46 টাকা। লস হলো কত? 50 থেকে 46 বাদ দিলে থাকে কত? 4 টাকা। তাহলে ক্ষতি হয়েছে কয় টাকা? 4 টাকা। কত টাকা ক্ষতি হয়েছে? 50 টাকায়। তাহলে আমরা এখানে লিখব যে 50 টাকায় ক্ষতি হয় 4 টাকা। অতএব 1 টাকায় ক্ষতি হয়, তাহলে এই পাশেটা সবসময় কি হয়? ভাজ্য। ভাজ্য সবসময় উপরে থাকবে। এটা কি? ভাজক। ভাজক সবসময় কোথায় থাকবে? নিচে থাকবে। তৃতীয় লাইনে কি বলছে? শতকরা প্রকাশ হয়। শতকরা মানে কত? 100। অতএব 100 টাকায় ক্ষতি হয় 4 গুণন 100, অর্থাৎ তৃতীয় লাইনটা সবসময় উপরে যাবে। নিচে কত? 50। কাটাকাটি করি, 0 0 কি করলাম? কেটে দিলাম। 5 অক্ষে 5, 5 দুগুণ 10, তাহলে 4 আর 2 গুণ করলে কত থাকে? 8 টাকা। তাহলে 100 টাকায় ক্ষতি হয় কত টাকা? 8 টাকা। অর্থাৎ শতকরা 8 টাকা ক্ষতি হয়। এখন দেখেন উদাহরণ 8-এ শতকরা বার্ষিক মুনাফার হার 7 টাকা। কয় টাকা? 7 টাকা। 800 টাকায় 5 বছরের মুনাফা কত? একটা জিনিস মনে রাখবেন যে বার্ষিক মুনাফার হার মানে 100 টাকায় 1 বছরের মুনাফা। বার্ষিক মুনাফার হার মানে কি? শতকরা বার্ষিক মুনাফার হার মানে 1 টাকায়
100 টাকায় 1 বছরের মুনাফা, তাহলে হার কত 7 টাকা, তাহলে 100 টাকায় 1 বছরের মুনাফা 7 টাকা, তাহলে 800 টাকার 5 বছরের মুনাফা কত হবে। তাহলে আমরা অঙ্কটা সমাধান করি। দেখেন উদাহরণ 8, তাহলে লিখব কি বার্ষিক মুনাফার হার 7 টাকা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা 7 টাকা। অতএব 1 টাকার 1 বছরের মুনাফা 7/100 টাকা। অতএব 800 টাকার 5 বছরের মুনাফা, নিচে 107 গুণন, তৃতীয় লাইনে যা থাকবে সব লবের স্থানে যাবে, 5 গুণন 800। দেখেন কাটাকাটি কতটা সহজ, 1 শূন্য কেটে দিলাম, 1 শূন্য কেটে দিলাম, 1 শূন্য কেটে দিলাম, 1 শূন্য কেটে দিলাম, তাহলে গুণ করব কত 8, 5, 7। তাহলে দেখেন 5 টা 40, 47 280 টাকা। এটা যখন সংক্ষিপ্ত প্রশ্ন আসবে, দ্রুত করতে হবে, তখন আমরা একটা সূত্রের মাধ্যমে করতে পারি। সূত্রটা হলো মুনাফার সূত্র। দেখেন সূত্রটা মুখস্থ রাখবেন, মুনাফা সমান সমান মুনাফার হার গুণন সময় গুণন আসল ডিভাইডেড বাই 100। তাহলে দেখেন আমরা আগের অঙ্কতে মুনাফার হার কত ছিল 7 টাকা, সময় কত ছিল 5 বছর, আসল কত ছিল 800 টাকা। তাহলে এখন কিন্তু সহজেই কাটাকাটি করে দিতে পারছি, 2 শূন্য কেটে দিলে পরেই 5 8 40, 47 280 টাকা। সহজেই আমরা অঙ্কটা করে দিতে পারতেছি। তার মানে কি এই সূত্রটা আমাদের কি রাখতে হবে, মুখস্থ রাখতে হবে। দেখেন পরবর্তী উদাহরণে আমরা দেখার চেষ্টা করি। এখানে দেখেন দেশে মাহফুজা 500 টাকা ব্যাংকে জমা রেখে 3 বছরে 105 টাকা মুনাফা পেল। 3 বছরে 105 টাকা মুনাফা পেল। শতকরা বার্ষিক মুনাফার হার কত টাকা? শতকরা বার্ষিক মুনাফার হার কত টাকা, মানে 100 টাকা 1 বছরের মুনাফা কত টাকা? তাহলে দেখেন এখানে আমরা কি লিখব, আগে আমাকে বের করে নিতে হবে কত বছরের মুনাফা, 1 বছরের মুনাফা বের করে নিতে হবে। কি বের করে নিতে হবে, 1 বছরের মুনাফা বের করে নিতে হবে। তাহলে দেখেন এখানে যেভাবে দেওয়া আছে এভাবে না দিয়ে আমি একটু সহজভাবে দেওয়ার চেষ্টা করি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করেন। উদাহরণ 9, আমরা একটু মনোযোগী হই। $5,000
5,000 টাকার কমা দিয়ে 3 বছরের মুনাফা কত টাকা? 105 টাকা। অতএব 1 বছরের মুনাফা, তাহলে কি করতে হবে? 105 ভাগ 3 ভাগ করলে কত হয়? 3 তিরিকে 9, 3 পাঁচা 15, 35 টাকা। কত টাকা পেলাম? 35 টাকা। এখন আমরা করব টাকায় 1 বছরের মুনাফা 35 টাকা। অতএব 1 টাকায় 1 বছরের মুনাফা 35, নিচে 500। অতএব 100 টাকায় 1 বছরের মুনাফা। তাহলে দেখেন নিচে কত লিখলাম? 500, উপরে কত লিখব? 35 গুণন তৃতীয় লাইনে সবকিছু কোথায় যায়? লবের স্থানে। 100, 10, 10, 10, 10, 5 ছকে 5, 5 7 35 সমান সমান কয় টাকা? 7 টাকা। কত টাকা? 7 টাকা। আমরা কত পেলাম? 7 টাকা পেলাম। পরবর্তী আরেকটা উদাহরণ দিয়েছে, তার আগে কিছু কথা এখানে দেখেন। শতকরা মুনাফার হার নির্ণয়ের একটা সূত্র আছে। এই যে অঙ্কটা আমি এতবার করে করলাম, এতবার না করে ছোট করে কিভাবে করা যায়, তাহলে সেই সূত্রটা জানা থাকলে আমরা সহজেই বের করতে পারবো, খুব সহজেই বের করতে পারবো। সূত্রটি আগে আমরা লিখি এবং শেখার চেষ্টা করি। শতকরা মুনাফার হার সমান সমান মুনাফা গুণন 100 সময় গুণন আসল। তাহলে এই সূত্র থেকে আমরা সমাধান করতে পারি। এই সূত্র থেকে আমরা কি করতে পারি? সমাধান করতে পারি। দেখেন এখানে কি দেওয়া ছিল? মাহফুজা 500 টাকা ব্যাংকে জমা রেখে 3 বছরে 105 টাকা মুনাফা পেল। শতকরা বার্ষিক মুনাফার হার কত টাকা? তাহলে মাহফুজা কত টাকা রাখছিল? 500 টাকা। এই 500 টাকাটাই তার কি টাকা? আসল টাকা। তাহলে আসল স্থানে লিখলাম 500। কত বছর? বছরটা কি? সময়। তাহলে সময়ের ওখানে কত বছর ছিল? 3 বছর লিখলাম। মুনাফা কত টাকা? 105 টাকা গুণন শতকরা কত? 100। এখন দেখেন কি সহজে অঙ্কটা সমাধান হয়ে যায়। একটু আমরা খেয়াল করি। 0 0 0 0 কেটে দিলাম আমরা, তাই না? এখন কেটে দেওয়ার পরে আমরা যদি 3 দ্বারা 105 কে কাটি তাহলে কত হয়? 35। 5 দ্বারা 35 কে কাটলে কত হয়? 7। অর্থাৎ কাটা মানে ভাগ করা। তাহলে কত টাকা পাচ্ছি? শতকরা মুনাফার হার কত টাকা পাচ্ছি? 7 টাকা। কত টাকা পাচ্ছি? 7 টাকা। ঠিক একইভাবে এখন যদি কেউ বলে আসল বের করো, আসল নির্ণয়ের সূত্র কি, তাহলে আমরা কি করব? চলুন আমরা জানি যে আসল নির্ণয়ের সূত্র কি, আসল নির্ণয় কিভাবে করতে
হয়। তার আগে এখানে দেখেন কিছু কথা লেখা আছে, লেখাটা আমরা পড়ার চেষ্টা করি। ব্যাংকে যে টাকা জমা রাখা হয় তা হলো আসল। এই যে আগেরটা কি পড়লাম, মাহফুজা 500 টাকা জমা রাখে, এই 500 টাকাটাই তার আসল। কারণ এখানে দেখেন উল্লেখ করে দিয়েছে ব্যাংকে যে টাকা রাখা হয় বা জমা রাখা হয় সেটাই হলো আসল। আসল টাকার অতিরিক্ত যে টাকা ব্যাংক প্রদান করে সেটা হলো মুনাফা। অর্থাৎ এই যে আসল রেখেছিল 500 টাকা, তাকে অতিরিক্ত দিয়েছিল কত টাকা, 105 টাকা। এই 105 টাকাটাই তার কি, মুনাফা। এখন 100 টাকা এক বছরে যে মুনাফা হয় তা হলো শতকরা মুনাফার হার। অর্থাৎ দেখেন আমরা এখানে 500 টাকা ব্যাংকে জমা রেখে 3 বছরে 105 টাকা পাই, সেটাকে আমরা এক বছরে 100 টাকা মুনাফার হার ধরলে পরে কত পেয়েছি, 7 টাকা।